On the 7th of August, 1941, in the city of Calcutta, a man died. His mortal remains perished, but he left behind him a heritage which no fire could consume. It is a heritage of words and music and poetry, of ideas and of ideals, and it has the power to move us, to inspire us, today and in the days to come. We, who owe him so much, salute his memory. ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিশ্বনাশ। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে। আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে মাসি সঙ্গীত হারা। অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে বাঙালি কবি, উপন্যাসিক, সঙ্গীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 14টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরে প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প ও 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম অ-ইউরোপীয় এবং প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হন। বাংলা 25শে বৈশাখ এবং ইংরেজি 7ই মে এই মহান ব্যক্তির জন্মদিন। প্রিয় রোমিং অ্যারাউন্ড পরিবার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের রোমিং অ্যারাউন্ড উপভোগ করছো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রোমিং অ্যারাউন্ড। রোমিং অ্যারাউন্ড পরিবার কবিগুরুর জন্মদিনকে শ্রদ্ধা জানাতে তার একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছে। আমাদের আজকের রোমিং অ্যারাউন্ড সেই নির্মাণকালীন সময়ের গল্প নিয়ে। মিউজিক ভিডিও দলের নেতৃত্বে ছিলেন ডোনাদি, গানে কণ্ঠ দিবেন জানা, গানের লাইনগুলো ইংরেজি ভাষায় আবৃত্তি করবেন জয়দীপদা, আর গানের সাথে নাচ করবেন ডোনাদি স্বয়ং। মিউজিক ভিডিওর কারিগরি
নির্মাণের দায়িত্ব আমার উপর। যেহেতু রবীন্দ্রসঙ্গীতের উপর ভিডিও নির্মাণ, আমি প্রথম থেকেই বেশ সিরিয়াস, কিন্তু দুদিন পরে টের পেলাম দলের সবাই সিরিয়াস। শহর থেকে দূরে কোথাও নির্জনে কিন্তু সাগর সৈকতে শুটিংয়ের প্রস্তাব দিলাম। দল রাজি হয়ে গেল। যেহেতু এই ধরনের শিল্প মাধ্যমে আমি অভিজ্ঞ, অন্যরা একেবারেই প্রথম, তাই তাদের সহযোগিতা ছিল দেখার মতো। আমরা শুটিংয়ে যাচ্ছি, সিদ্ধান্ত হওয়ার দিন খানেকের মধ্যে জয়দীপদা একটা গেস্ট হাউস ভাড়া করে ফেললেন। সব রকমের প্রস্তুতি, পোশাক, প্রপস, ক্যামেরা, ট্রাইপড, মাইক্রোফোন, যা যা লাগবে সব ব্যাগে ভরে 2টা গাড়ি চড়ে আমরা 4 জন বের হয়ে গেলাম। উদ্দেশ্য কেয়ান্স থেকে আরও উত্তরে ডেন্ট্রি ফরেস্ট। আমাদের বাড়ি থেকে প্রায় 111 কিলোমিটার দূরে। ড্রাইভ করে যেতে সময় লাগবে ঘন্টা 1.5 বা তার চেয়ে একটু বেশি। এই ডেন্ট্রি ফরেস্টের বয়স 18,000 কোটি বছর, যার মানে অ্যামাজনের চেয়েও 1,000 কোটি বছর পুরনো। ডেন্ট্রি রিভার বা নদী পাহাড় থেকে নেমে এসে সাগরে মিশে গেছে। সেই নদীর দুপাশেই এই ফরেস্ট বা বনের বিস্তৃতি। বরফ যুগ, আদিম যুগ, ডাইনোসর সব কিছুরই অস্তিত্ব আজও এই বনে বিরাজমান। পৃথিবীর নানা প্রান্ত থেকে উৎসাহী মানুষ বিরামহীনভাবে এই বন উপভোগে চলে আসে। যদিও আমরা এবার অন্য উদ্দেশ্যে ডেন্ট্রি ফরেস্টে হানা দিয়েছি, কিন্তু তাতেও তোমাদের নিরাশ করব না। চলো শুরু হোক গল্প বলা। এই মাত্র আমরা এসে ঢুকলাম ডেন্ট্রিতে, এবং ডেন্ট্রিতে এসে ঢুকে এখানটায় এই হচ্ছে আমাদের বেস ক্যাম্প, যেখানটায় আমরা আজকে রাত্রি থাকবো, কালকে রাত্রি থাকবো, পরশু দিন বের হয়ে গিয়ে অন্য কোথাও দিয়ে আবার বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগে বিভিন্ন জায়গায় ঘুরবো। যাই হোক, এই হচ্ছে আমাদের থাকার জায়গা। নামটা দেখতে পারো, এক্সপ্রেস রেস্ট। ফোন নাম্বার দেওয়া আছে, হলিডে হাউস। খুবই ঘরোয়া ব্যাপার স্যাপার, একদম বুঝছো। মানে হয় না যে অনেক প্রফেশনাল বা চাকচিক্য কর্পোরেট, সেরকম কিচ্ছু না। কিন্তু আমি যেটা চাই, বিশেষ করে আমি সবসময় এরকম চাই, যেটা ঘরোয়া থাকবে। মনে হবে যে নিজেদের দাদা বাড়ি নানা বাড়ি এসছি, বেড়াতে এসছি। এবং দেখো, চারপাশের ছবি দেখে মনে হবে যে তোমরা গ্রামের বাড়িতে বেড়াতে এসছো, তাই না? আমার তো তাই মনে হচ্ছে। এবং এটাই আমার পছন্দ। আমাদের বাড়ি থেকে বের হতে 1.5-2 ঘন্টার মতো ড্রাইভ করে চলে এসেছি। ওকে, তো চলো এরপরে হচ্ছে দেখা যাক। এরপরে আমরা ঘরে ঢুকি। ঘরে ঢুকে দেখি ওখানে ঘরের চেহারা কেমন আছে। দেখে তো সব ভালোই মনে হচ্ছে। এরপরে রাতের ডিনার শেষ করে আমাদের আড্ডা শুরু হলো। সেই সময় জয়দীপদার একটা অনির্ধারিত ইন্টারভিউ হয়ে গেল। বেশ উপভোগ্য ছিল আমাদের সেই আড্ডা। লম্বা আড্ডা শেষে আমরা শুতে গেলাম। আড্ডা শুরুর আগেই ডোনাদি জানাকে নিয়ে একটা রিহার্সাল শেষ করে নিলেন। ক্যামেরার ব্যাগ গোছগাছ করে ঘুমোতে গেলাম। রাত 12টার পর জয়দীপদা ফোনের ইউটিউবে নিউজ দেখবেন, কিন্তু শব্দ হচ্ছে না। সাউন্ড লেভেল আরও বাড়িয়ে দিলেন, না, তার ঘরে শব্দ নাই। কিন্তু সেই সময় অন্য ঘরে শব্দে ফেটে যাচ্ছে, কেননা তার ফোন যে স্পিকারের সাথে ব্লুটুথের মাধ্যমে সংযুক্ত সেটি এখনও খাবার ঘরে। ভীতিকর অবস্থা। আমি জানাকে বললাম, মনে হয় জয়দীপদার ফোনে এখনও সাউন্ড স্পিকার কানেক্টেড। জানা ঘর থেকে বের হয়ে ওদের ঘরে টোকা দিল। ডোনাদি বের হয়েছে।
ওরা ভেবেছে শব্দ আমাদের ঘরেই হচ্ছে। আমি নিউজ দেখছি। এই হচ্ছে অবস্থা। এবার 4 জনের অট্টহাসি শুরু হয়ে গেল। এই হাসাহাসি করে আমাদের মাথা থেকে যেন আমাদের এই যে বাড়তি কাজের চাপ একটা, সেটা নেমে গেল। কিভাবে কি হবে এই নিয়ে সবাই তো একটা চাপের পাহাড় মাথায় নিয়ে হেঁটে বেড়াচ্ছি। হাসাহাসি শেষে নিজেদের বিছানায় ফিরে এসে ঘুম ভালোই হলো। পরদিন সকালে সবার আগে জয়দীপদাই উঠে পড়ে। তখনও বোধহয় সূর্য ওঠেনি। সে স্নান সেরে পোশাক পরে সিঁথি কেটে চুল আছড়ে ফিটফাট, সাদা পাজামা পাঞ্জাবিতে তাকে দেখতে দারুণ লাগছে। আমিও সময় নষ্ট না করে দ্রুত বাথরুম পর্ব শেষ করে বসার ঘরে চলে এসেছি। দাদা শুধু জিজ্ঞেস করলেন, চা না কফি? দেখলাম দাদা আবার চরিত্রে ঢুকে গেছেন। ব্যাপারটা আমার মন্দ লাগেনি, একদম প্রফেশনাল অ্যাটিটিউড। আমি বললাম চা, আর বললাম, দাদা আমরা চা শেষ করেই আপনার কাজ শুরু করে দেব। তাই গোটা দিনে ক্যামেরা, ট্রাইপড, বাকি সব জিনিসপত্র তুলে নিয়ে আমরা দ্রুতই আমাদের হাউসের গেট থেকে বের হয়ে মাঠের এই জায়গাটায় আসতে আসতে গোটা মেঘটা লাজুক কোনো কিশোরীর মতো চুপি সারে পালিয়ে যাচ্ছে। যেতে যেতে এতটুকুই পেলাম। তাতে আমার মোটেও আফসোস নেই, তবে তোমাদের পুরোটা দেখাতে পারলে বেশ হতো। যাই হোক, আমরা কাজ শুরু করে দিলাম এবং একেবারে পেশাদারি ভঙ্গিতে কাজ চলতে থাকলো। আমি ঠিক যেভাবে চাচ্ছি দাদা ঠিক ঠিক সেটাই করে যাচ্ছেন। একই লোকেশনে এতগুলো জোন পেয়ে আমি তো দিশেহারা অবস্থা, শট নিয়েই যাচ্ছি। কিন্তু এই ফ্রেমটা আমার মাথার মধ্যে লক হয়ে গেল। এরপরেও বেশ কিছু শট নিলাম, এমনকি একাধিক লোকেশনে, কিন্তু এই ফ্রেমের সৌন্দর্য এবং গাম্ভীর্য অন্যদের ছাপিয়ে গেছে। কাজ শেষে ছবি রং দেখে আমি সন্তুষ্ট। তার মানে একটা ভালো কিছু হতে যাচ্ছে টের পেয়ে গেছি। এরপরে ডোনাদিয়ার জানা যখন ফুল মেকআপ নিয়ে কস্টিউম পরে সেটে এলো, আমি যেন সেই বাংলাদেশি শুটিং জীবনে ফিরে গেলাম। আমাদের সবাই যেন একটা দারুণ কিছু করার নিজেদের মনে মনে প্রতিজ্ঞা নিয়ে ফেলেছি। এই দলকে দাবায় রাখা যাবে না। যতটুকু ভেবেছিলাম কাজ হয়েছে তার কয়েক গুণ বেশি ভালো। কেননা আমার শিল্পীরা যা পেশাদারি আউটপুট দিলেন আমি শতভাগ সন্তুষ্ট। এই লোকেশনের সফল শুটিং শেষ করে আমরা রওনা দিলাম গভীর বনের মধ্য দিয়ে নির্জন কোনো সাগর সৈকতে। এবার আমরা একটা গাড়ি নিয়েই নতুন লোকেশনে যাব। জয়দীপদার জাগুয়ার এই যাত্রার বাহন। আমাদের হাউস থেকে সাগরের সৈকতে যেতে ডেন্ট্রি নদী পার হতে হবে, যে নদী কুমিরের স্বর্গরাজ্য। বেশি নির্জন হলে কুমির চলে আসতে পারে। শাড়ি পরে কুমিরের সাথে দৌড়ে পারবো কিনা সেটা নিয়েও গম্ভীর আলাপ হয়ে গেল। ডেন্ট্রি ফরেস্টের মধ্যেই এটা হচ্ছে আবাসন এলাকা। এখানে নাগরিক সুবিধা সবই আছে, তবে অল্প করে। বেশি করে আছে নির্জন নৈসর্গিক সৌন্দর্য। তোমরা যারা সবুজ ভালোবাসো, প্রকৃতি ভালোবাসো, চলে এসো, মন ভালো হয়ে যাবে। একটু কল্পনা করো তো, মিলিয়ন বছর আগে এই স্থানে ডাইনোসর হেঁটে বেরিয়েছে, যেমনটা তোমরা হলিউডের মুভিতে দেখতে পাও। এই ডেন্ট্রি ফরেস্ট হলিউড প্রোডাকশনের জন্য প্রথম সারির পছন্দের এলাকা। আমরা সাধারণত বনে জঙ্গলে বেড়াতে গেলে সাথে করে মশার কামড় প্রতিরোধক স্প্রে নিয়ে যাই। গাড়ি থেকে নেমেই ওটা শরীরের উন্মুক্ত স্থানগুলোতে মেখে তারপর জঙ্গলে ঢুকি। না হলে সারাদিন জঙ্গলে হাঁটার সময় টের পাওয়া যাবে না, কিন্তু রাতে চামড়ার উপরে নখের আঁচড় চামড়া চিরে রক্ত বের করে আনে। এরপর ক্ষতের যে দাগ হয় সেই দাগ অনেক দিন পর্যন্ত থাকে। আমি নিজেই এর ভুক্তভোগী। আমরা চলে এসেছি ডেন্ট্রি নদীর ফেরিঘাটে। ফেরি ভাড়া $49। যাওয়া এবং ফিরে আসার টিকিট এবারেই কেটে নিলাম। এই নদীতে নৌকা ভ্রমণ বেশ পপুলার কুমির দেখার জন্য। এরা যদিও বন্য, তবুও পর্যটকদের দারুণ বিনোদন দিতে পছন্দ করে। এর মধ্যে কোনো কোনো কুমির এতটাই পপুলার, দূর থেকে নৌকার মধ্যে বসেই গাইড তাদের দেয়া নাম ধরে ডাক দেয়, আর তারা সাড়া দেয়। রোমিং অ্যারাউন্ড ভবিষ্যতে তোমাদের সাথে করে এই ট্যুরে যাবে। তবে আমাদের জয়দীপদা এবং ডোনাদি ইতোমধ্যেই এই ট্যুর উপভোগ করেছেন। এই ফেরিটার তারের টানা ফেরি, পানির মধ্যে পাখা ঘুরে এগিয়ে যায় না, তারের মাধ্যমে টেনে টেনে নিয়ে চলে।
কিন্তু গাড়ির মধ্যে বসে এই ব্যাপারটা টের পাওয়া যায় না। তাই তোমাদের দেখানোর জন্য গাড়ি থেকে বের হতেই ফেরির অপারেটর গাড়িতে ফিরে যেতে অনুরোধ করল। আমিও ফিরে এলাম। এবার ভিতর থেকেই দেখাবার চেষ্টা করি। অল্প সময়ে নদীর অন্য পারে চলে এলাম। এবার এখান থেকে রওনা দিয়ে প্রথমে যে সাগর সৈকত পড়বে ওটাই হবে আমাদের পরবর্তী লোকেশন। অপূর্ব সুন্দর রাস্তায় গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের লোকেশনে। এত সুন্দর লোকেশন, জল, স্থল, আকাশ, নীলের এমন মাখামাখি সৌন্দর্য আমাকে বিমোহিত করে ফেলেছে। এমন সুন্দর জায়গা, এমন সুন্দর পরিবেশ, আর কাজের প্রতি গভীর মনোযোগী এমন একটা দল, ভালো কিছু হতে বাধ্য। এইবার কাজ সম্পন্ন হয়ে গেল বেশ দ্রুতই। আমাদের গানের শুটিং শেষ। এবার ডেন্ট্রি ফরেস্ট ঘুরে বেড়াবার সময়। সৈকতের রাস্তা ধরে জঙ্গলের মূল রাস্তায় ফেরার পালা। এখানকার হোমমেড আইসক্রিম খেতে দারুণ। সুযোগ পেলে মুখে দেব পরিকল্পনায় ছিল। তাই গাড়িতে চড়েই জয়দীপদা আইসক্রিমের দোকানের ম্যাপ দেখে নিলেন। ম্যাপ ধরে চলে এসেছি। দোকানের নাম ফ্লোরাভিলা। পার্কিং লটে গাড়ি থামা মাত্রই কেউ আর সময় নষ্ট করতে রাজি নয়। আমরা কি এখানে বসবো? হ্যাঁ, যে কোনো এনি গুড ওয়ান, এনি গুড ওয়ান, all of them are good, she said. ইওর চয়েস। আইসক্রিম আমার খাওয়া হয় মাঝে সাঝে, তাই কেউ যখন জিজ্ঞেস করে কোনটা পছন্দ, কোনটা চাই, আমি বলি ভালোটা, বা বা তোমার পছন্দ। কেননা এই জিনিস আমি অতটা খাই না যতটা আগ্রহ নিয়ে মাছের ঝোল আর ভাত খাই। যাই হোক, জানা আমাকে সাহায্য করতে এগিয়ে আসলো। আমার জন্য পছন্দ করলো ডেন্ট্রি ফরেস্ট নামের আইসক্রিম। আইসক্রিম হাতে নিয়ে আমরা ছাউনির নিচে গিয়ে বসলাম। আমার আইসক্রিমটা খেতে দারুণ। আমাদের হৈহুল্লোড় কিন্তু শুরু হয়ে গেছে। এবার ফেরার পথে আমাদের ঢুমারতে হবে ডেন্ট্রি ডিসকভারি সেন্টারে। এখানকার স্টোরে বিভিন্ন সুভিনিয়ার পাওয়া যায়। সেখান থেকে 2 ক্যাসোয়ারির মাথাযুক্ত একটা ফ্রিজ ম্যাগনেট লাগবে। ডোনাদির আবদার। আমি জয়দীপদার সাথে ছুটে চললাম। যেখানে থাকার সম্ভাবনা আছে সেই জায়গাগুলো খুঁজে দেখলাম, নাই, একটাও নাই। ফিরে এসে গাড়িতে চড়ে বসলাম। আমাদের গেস্ট হাউসে ফিরে যাচ্ছি। বাড়ি থেকে প্রচুর খাবার নিয়ে এসেছি। আজকে ফাটাফাটি ডিনার হবে। আগামীকাল বেলা করে ঘুম থেকে উঠলেও কেউ তাড়া দিবে না। রাতের ডিনার, হৈহুল্লোড়, ঘুম, সব বিন্দাস। আজ দেরি করে ঘুম থেকে উঠে বাড়ির পথে ফিরে যাচ্ছি। পথে পাম্পকভে দুপুরের খাবার খাবো। এরপরে বাড়ি ফিরে যাব। এই পামকপটা এত বিখ্যাত, এখানে পৃথিবীর সমস্ত দেশ থেকে হাজার হাজার পর্যটক চলে আসে। হ্যাঁ, এখন কিন্তু সিজন শুরু হয়নি, তাও দেখো কি পরিমাণ ক্রাউড। এই যে বাড়িগুলো দেখো, এই বাড়িগুলোতে সব টুরিস্ট, এবং এরা এসে সব পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসে মাসের পর মাস থাকে কেউ কেউ। তো এই হচ্ছে মোটামুটি পামকপ। দেখো, এই হচ্ছে পামকপের বিখ্যাত নারিকেল বাগান। পামকপ বলতেই এদিকটাতে এদিক দিয়ে হেঁটে আসে, এদিক দিয়ে হেঁটে এসে এই যে দেখো আজকের সমুদ্র, পামকপের সমুদ্র। এরপরে গিয়ে এই যে নারিকেল বাগানটা, যখনই তুমি অনলাইনে পামকপের সার্চ দিবে তখন এই নারিকেল বাগানটা দেখতে পাবে। হ্যাঁ, এবং দেখো কথা যে ঝলমলে আকাশের দিনে এরকম একটা অপূর্ব দৃশ্য। ওই যে দূরে দেখা যাচ্ছে একটু করে, ওটা হচ্ছে টুয়েন্টি বিচ। ওখানটা অনেক সুন্দর। ওখানে লোকজন থাকে, আমরা ওখানটায় প্রচুর যাই। ওখানে আমাদের বাঙালিও থাকে প্রচুর। তো সেই বিচের পাড়ে এসে এভাবে করে ডান দিকে ঘুরলে পরে এই হচ্ছে আমাদের আজকে দুপুরের রেস্টুরেন্ট। তো চলো খেয়ে দেখি কি অবস্থা। এই হচ্ছে মোটামুটি আমাদের টেবিল। আমার পাশে হচ্ছে জয়দীপদা, জয়দীপদার ওই পাশটা হচ্ছে বিহানি, জানা যাচ্ছে? হ্যাঁ,
আমাদের পাশে হচ্ছে রিমু। আমাদের খাবার চলে এসছে, যে এটা হচ্ছে আবার মাছ, জয়দীপের মাছ, রাজির চিকেন, আর একটা হচ্ছে পাতুরি। ওই তো একই কথা, পাতুরি। রিমু সেটাই নিয়েছে, আর সাথে একটু ভাত আছে, জয়দীপটা শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে আমারটা, আমিও এখন শুরু করব। ভালোই হবে নিশ্চয়ই, কারণ বেটারা অনেক ভালোই রান্না বান্না করে। খাবার নাকি অনেক মজা, রিমু বললো। খুবই কেমন স্বাদ বলো তো একটু? একটু ট্যাঙ্গি টেস্ট, আবার পান পাতা দিয়ে খেলাম আমরা, আর একটু সুইটও আছে এর মধ্যে, সুইট আছে, একটু নুনটা একটু ভাব আছে, মানে সব মিলিয়ে একটা দারুণ টেস্ট। ইন্টারেস্টিং হলো এটা পান পাতা দিয়ে খেতে হয়েছে, এবং পানের মধ্যে মানে ওইটাতেই যেন ফ্লেভারটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, ঝাল ছিল না? ঝাল একদমই না, সুইট টেস্ট। আমার সসটা তো দেখতে খুবই সুন্দর, লাল লাল। একটু টেস্ট করবে নাকি? আচ্ছা, ভাতটা নিয়ে নি, তারপর তুমি একটু টেস্ট করো, মজা। এই যে এটা মাছটার মধ্যে ঝোল, হ্যাঁ এটা তো মাছের ঝোল, একদম মাছের ঝোল, আসলে মাছ। এবং আচ্ছা, ও কিন্তু আমাদের জিজ্ঞেস করলো যে তোমাদের ভাত দেই না, ভাত কিন্তু ছিল না, মাছের ঝোল ভাত ছাড়া হয়, তাই না? আমরা বাঙালি, ওরা বুঝতে পেরেছে, ভাতে মাছে বাঙালি। এবং যথেষ্ট মাছের ঝোল দিয়েছে এবং ভাতও দিয়েছে। এই ভাত তো পর্যাপ্ত দাদা। এই বাবা, আমি তো ভাবলাম এটা কি অনেক অনেক ভাত। আচ্ছা, আমি একটু এটা আমাদের একজন না মানে ভালো মানুষ আছে, ওর সাথে একটু শেয়ার করি। দাদা নেওয়া যাচ্ছে না কিন্তু। দাও, তুমি একটু শেয়ার করে দাও বাবা। আমি খেয়েছি, আচ্ছা একটু নিয়ে নিলাম। হ্যাঁ, ওইটা দিয়ে একটু, হ্যাঁ ওটা দিয়ে একটু ঝোলটা দিয়ে খেয়ে দাও। আজকে দুপুরের খাবারের জন্য গোটাটাই হচ্ছে যে সবচেয়ে বেশি ধন্যবাদ পাবে পরে বলবে আপনারা। আমি আর জয়দীপদা, কারণ আমরাই মনে করেছি খাবারের কথা। না, তুমি আর জয়দীপদা কিভাবে হবে? খান না, কারণ হচ্ছে যে ফোনটা তো সে দিচ্ছিল তোমাকে। আর দিচ্ছিল, কিন্তু আমি তো ফোনটা পাই নাই, কিন্তু আমার মাথায় আসছে। আচ্ছা আমরা বাসায় চলে যাচ্ছি না, আমার মাথায় কেন আসছে, এন্ডিংটা সুন্দর হলো না, যে যার মধ্যে বাড়ি চলে গেলাম, আর ঠিক হলো না। হ্যাঁ, এটা ঠিক, তার আবার সবটা একটা এন্ডিং দরকার। ওরা এই মাছটা দিয়ে যেটা করলো, ট্যাংরা মাছ দিয়ে এইরকম একটা ঝোল করা হয় আমাদের বাড়িতে, অল্প মশলা দিয়ে, মানে এরকম অনেক মশলা হবে না, কিন্তু স্বাদ তীক্ষ্ণ করে, একটু আদা দিয়ে মরিচ দিয়ে করে ট্যাংরা মাছ দিয়ে, ওটা দারুণ লাগে। এই খাবারের দাম কত ছিল? দাদা বললো $56। খাবার যথেষ্ট ভালো ছিল, বিজনেসের খাবার, যেটা হলো যে মাছ খেলাম, ভাত খেলাম, আর একটা ঝোল খেলাম, মাছের ঝোল একদম ফাটাফাটি। আর হচ্ছে মানকচুর চিপস, আর ওরা খেলো, আমি আর জয়দীপ দা একই খাবার খেলাম, দুটোই অনেক ভালো ছিল। আর হচ্ছে যে ওটা 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 বড় কোরাল ছিল, বড় কোরালের পাতুরি, সেটাতে এবার ঝোল। আর যেটা হলো ওরা খেলো হচ্ছে যে ওরা পাতুরি খেয়েছে, আর রিমু খেয়েছে একটা ঝিনুক, আর ডোনাদি খেয়েছে একটা চিকেন। সব মিলে মোটামুটি ভালো ছিল। তো 3 দিনের আমাদের শুটিং, হলিডে সবকিছু মিলে সব না একটা দুর্দান্ত সময় কেটে গেল। এই হচ্ছে নুনুচের বাকি অংশ, এখানটা অনেক পার্টি গুলো হয়।
এই কেনস বঙ্গগ্রুপের এই চটপট প্রয়াস, এটা এখানে কোনো রিহার্সাল হয়নি, এখানে কোনো গেট টুগেদার হয়নি। আমরা আজ 19 এপ্রিল শনিবার আমাদের কেয়ান্সে বাঙালিরা পহেলা বৈশাখ পালন করছি। তারা এসে এখানে পারফর্ম করবেন, সেজন্য আমার লিস্ট বাদেও যদি কারোর কিছু করার ইচ্ছে হয়, ইউ আর মোস্ট ওয়েলকাম। সবাই বাড়ি থেকে যে যেভাবে পারে বাঙালি খাবার নিয়ে এসেছে আর প্রস্তুত হয়ে এসেছে গান, কবিতা, নাচ করার জন্য। তুমি ভালোবাসি স্বপ্নের জাল বৃথা বলেছি, হারিয়ে যাব আমি তোমার সাথে যে অধিকারে রাখি করিয়ে। আমি হারিয়ে গেছি, আমি বোঝাতে তো কিছু পারি না। বেশি এবার আমাদের মিউজিক ভিডিওটি প্রজেক্টরে চালানো হবে। You are the very longing of my heart, my love. In this world, I have no one but you. No other desire remains. আমার পরানো যাহা চায় তুমি তাই গো, আমার পরানো যাহা চায় তোমা ছাড়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যাহা চায় তুমি তাই গো, আমার পরাণ যাহা চায়। If you do not find joy in my embrace, seek happiness wherever your heart may lead, for you dwell within me, and I yearn for nothing else. You are the very longing of my heart, my love. তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরাণ যাহা চায় তুমি তাই গো, আমার পরাণ যাহা চায়। In your absence, I am forever lost, yet I live.
sustained by the echoes of your memory, through endless days and even longer nights, the passing months and years. তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। If your heart belongs to another, my dear, and you never return, not even in the end, then you may find all that you see. Even if I am left mourn alone, you are the very longing of my heart, my love. যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরাণ যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চায়। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরাণ যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চায়। সবাই আমাদের কাজে মুগ্ধ। শুভ কামনা জানাতে ভুল করেনি। আমাদের পরিশ্রম সার্থক হয়ে গেল। আর আজ 25শে বৈশাখ কবিগুরুর জন্মদিনে তোমাদের সামনে আমাদের এই আয়োজন উপস্থাপন করতে পেরে নিজেদের ধন্য মনে হচ্ছে। আমাদের রোমিং অ্যারাউন্ড তোমাদের যদি ভালো লাগে দয়া করে লাইক দিও, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, আনন্দে থাকো, আমাদের পাশে থাকো, দেখতে থাকো রোমিং অ্যারাউন্ড। যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতো, নাচি না আছি মনে রেখো ও